হেল হোক, বিএসএনএল হোক, প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে দেখানো হলো যে না, এই রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো এরা প্রফিট করতে পারছে না, এগুলো চলতে পারছে না, এই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দিতে হবে। এবং আমরা দেখলাম যে আরএসএস বিজেপিকে মুখ করে, নরেন্দ্র মোদীকে মুখ করে এমন একটা পরিকাঠামো চেষ্টা করলো তৈরি করা আমার দেশের মধ্যে, যেখানে বলা হলো যে সরকারি সংস্থা চলতে পারছে না, তাই জন্য বেসরকারীকরণ করতে হবে। এবং বেসরকারীকরণ করলে নাকি, প্রাইভেটাইজেশন করলে নাকি দেশের মধ্যে যে সরকারি ব্যবস্থাগুলো চলতে পারছে না তারা নাকি আরো ভাবে সুবিধা এবং আরো ভাবে ফেসিলিটিস মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এবং ধীরে ধীরে আমরা দেখলাম কি, এইগুলো যখন বেসরকারীকরণ করা হলো, দুটি দল, দুটি কোম্পানি, আদানি বা আম্বানি, তাদের হাতে প্রত্যেকটা জিনিসকে দিয়ে দেওয়া হলো। তারপরে আমরা দেখতে পেলাম যে টেলিফোন ব্যবস্থা, যে ফোনের ব্যবস্থা, ফোনের মোবাইল নেটওয়ার্কের কথা আজকে আমরা বলি, জিও নেটওয়ার্ককে আনা হলো এবং প্রথমে সেটাকে সস্তা করে ফ্রিতে দেওয়া হলো। মানুষ ভীষণ খুশি যে ফ্রিতে আমরা সিম পাচ্ছি, ফ্রিতে সিম পেয়ে আমরা টক টাইম করছি। আজকের দিনে দাঁড়িয়ে থেকে যে জিনিসটা ফ্রিতে আমাদেরকে বিক্রি করা হলো, সেটা একটা ব্যবসা ভেবে বিক্রি করা হলো। যখন প্রথমে মানুষের ফ্রিতে সিম নিল, সিম নিয়ে তারা সার্ফিং করলো ইন্টারনেট, যে ফ্রিতে কিছু আমাদের জিবি দেওয়া হচ্ছে। এবং যখন ধীরে 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 মানুষ অন্য নেটওয়ার্ক ছেড়ে দিল, অন্য নেটওয়ার্ক যেসব বাজারে ছিল সেই নেটওয়ার্কগুলোতে যখন লস হলো, জিওকে একটা জায়গায় যখন দাঁড় করিয়ে দেওয়া হলো এই বিজেপির সরকারের মাধ্যমে, যে নরেন্দ্র মোদী সরকারের মধ্যে, ধীরে ধীরে জিওর সেই সিমের যে রিচার্জের যে খরচা, সেই খরচাটাকে বাড়িয়ে দেওয়া হলো। এবার আপনার কাছে আছে জিওর সিম, আপনার হয়ে গেছে অভ্যাস জিওর সিমে ইন্টারনেট করার, বিভিন্ন জায়গায় নাম্বার। আচ্ছা, এবার মানুষের কাছে যখন সেটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে, তখন যদি আপনাকে 5 টাকারটা 50 টাকাতেও আপনাকে রিচার্জ করতে হলো, 500 টাকাতেও রিচার্জ করতে হলো, আপনার কাছে আর উপায় থাকলো না। আপনাকে সেই জায়গায় একটা মনোপলি বাজার তৈরি করে দেওয়া হলো কি আপনার কাছে যদি জিও সিম থাকে আপনাকে সেটা ব্যবহার করতেই হবে, কারণ বাকি মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখলাম, টেলিফোন ডিপার্টমেন্ট হোক, বিভিন্ন এলআইসি হোক, ব্যাংকের মাধ্যম হোক, এইভাবে ধীরে ধীরে বেসরকারীকরণ করা হলো। আমরা দেখলাম যখন শিক্ষা প্রাঙ্গণে আমরা কথা বললাম যে শিক্ষাকে আরো ভালো কি করে করা যায়, সার্বজনিক শিক্ষাকে আরো ভালো জায়গায় কি করে নেওয়া যায়। কেন্দ্রের বিজেপি সরকার কি বললো যে তাদের কাছে নাকি ফান্ড নেই, সরকারি ফান্ড নেই যে তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটা ইনভেস্ট করতে পারবে, তারা স্টেট ফান্ডেড এডুকেশনকে চালাতে পারবে। এবং 2019 সালে যে ড্রাফট বিজেপির সরকার নিয়ে এলো জাতীয় শিক্ষানীতির নামে, সেই শিক্ষানীতির মাধ্যম দিয়ে যখন আমরা ছাত্র আন্দোলনে থাকি, ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে দিল্লি, পশ্চিমবঙ্গতে কথা বলি, আমরা দেখতে পেলাম যে যে ইউনিভার্সিটিতে স্টেট ফান্ডেড এডুকেশন ছিল সেই জায়গায় বিভৎসভাবে ফান্ড কাট করা হলো। আজকের দিনে দাঁড়িয়ে থেকে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলো আছে, যেখানে কোথাও কোটি কোটি টাকা দেওয়া হতো ফান্ডিং এর নামে, যাতে ভর্তুকি দিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকার প্রান্তরে যে ছেলেমেয়েরা থাকে তারা হায়ার এডুকেশনে যাতে যেতে পারে, উচ্চ শিক্ষা যাতে যেতে পারে, সেই শিক্ষার জায়গাগুলোকে ফান্ড কাট করে সেই শিক্ষার জায়গাগুলোকে বন্ধ করা হলো। আমরা তো দেখেছি একটা টাইমে এই ফান্ডিং দেওয়া হতো, স্কলারশিপ দেওয়া হতো, যার জন্য দুর্গাপুরের মধ্যে থেকে, বিভিন্ন দুর্গাপুর নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যারা পড়াশোনা করতে চাইতো, যারা উচ্চ শিক্ষাতে যেতে চাইতো, যাদের কাছে যোগ্যতা ছিল, তারা পড়াশোনা করেই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে দেখতো। সেই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে গিয়ে তারা স্কলারশিপ পেত এবং এই স্কলারশিপের মাধ্যম দিয়ে, স্কলারশিপের হেল্প দিয়ে, স্কলারশিপের সাপোর্ট দিয়ে তারা তখন 3 বছর 4 বছর ধরে পিএইচডি করতো, কেউ ডক্টরেট করতো, কেউ মাস্টার্স করতো। সেই শিক্ষা শেষে তাদের রোজগার করার একটা জায়গা তৈরি হয়ে গেছিল এবং এই জায়গাটাকেও ধীরে ধীরে শেষ করার পুরো চেষ্টা করা হচ্ছে এবং অনেক জায়গায় সেটা শেষ করা হয়েছে। যখন স্বাস্থ্যর কথা বলা হচ্ছে, আমরা দেখলাম কোভিডের সময় সে কথাটা ভীষণ স্পষ্টভাবে এলো আমাদের সামনে যে সরকারি যে স্বাস্থ্য কেন্দ্রগুলো, সেই স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা বেহাল এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্র যখন অবস্থা বেহাল, মানুষকে যেতে হচ্ছে প্রাইভেট হসপিটালে গুলোতে। এবং প্রাইভেট হসপিটালে গেলে সেখানের খরচা কি, সেখানে আমরা সবাই জানি যে যদি আজকের দিনে দাঁড়িয়ে থেকে 3-4 দিন কোনো মানুষ মিশন হসপিটালে গিয়ে খরচা করে তার ভর্তি করে সে একটা কোনো চিকিৎসা করতে চায়, বা আইকিউ হেলথ সেন্টারে চলে যাবে, হেলথ ওয়ার্ল্ডে চলে যাবে, সিটি সেন্টারে যে আছে, আইকিউ সিটিতে চলে যাবে, আমরা যদি 4-5 দিন সে যদি ওখানে থাকে, তার মিনিমাম যে বিল আসবে সেটা হচ্ছে 50-60 হাজার টাকা, কারোর 1 লাখ টাকা। বড় বড় অপারেশন করার কথা তো অনেক পরের কথা। যারা সরকারি জায়গায় ছিল তারা কোনো না কোনো ভাবে সেখানের সাথে জয়েন্ট কোলাবোরেশন থাকতো, তারা কোনো সুবিধা পেত। আজকের দিনে সেই সুবিধাগুলো সরকারি আপনি সংস্থানে থাকুন, কন্ট্রাকচুয়ালাইজ করে সেই হেলথ স্কিমগুলো, হেলথ ইন্স্যুরেন্স গুলোকেও প্রত্যেকটা জিনিসকে শেষ করে দেওয়া হচ্ছে। এবং তাই জন্য আজকে দিনে দাঁড়িয়ে থেকে যখন আমরা নির্বাচনের মাধ্যমে এসেছি, আপনাদের কাছে ভোট চাইছি, নির্বাচনের প্রেক্ষাপটে আপনাদেরকে ভাবতে বলছি, ये बहुत ज्यादा जरूरी है कि हम पूछे कि 5 साल इस
बर्धमान दुर्गापुर लोकसभा केंद्र में जो हमारे एमपी थे उनका रिपोर्ट कार्ड उनको दिखाना पड़ेगा। আমরা যখন এক ক্লাস থেকে অন্য ক্লাস যাই আমরা তো আমাদের রিপোর্ট কার্ড দেখি, যখন স্কুলে পড়তাম তখন তো আমাদের বাবা মারা রিপোর্ট কার্ড দেখতো যে তুই একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যে পাস হলি, সে পাস হলি তুই অঙ্কে কত পেলি, তুই ইতিহাস পড়লি কত পেলি, তুই তো খুব পড়ছিলিস। আমাদের মা বাবারা তো জিজ্ঞেস করতো ছোটবেলায় যে প্রচুর তো পড়ছিলিস, মুখে বিকেল বেলায় মুখ গুজে বইটা নিয়ে বসে থাকতিস। রিপোর্ট কার্ডটা স্কুল মা বাবা চাই তো দেখতে যে 40 নম্বরে পাস হলি না 100 নম্বরে পাস হলি, 100 পেয়ে পাস হলি পরীক্ষায় না 50 পেয়ে পাস হলি, কি পড়াশোনা হলো। এবং সেটা দেখে যখন বুঝতাম যে অঙ্কতে একটু কাঁচা আছে, পরের বার চেষ্টা করা হতো সেটাতে আরো ভালো হবে। যখন এদের রিপোর্ট কার্ড দেখা হচ্ছে আমরা দেখছি যে প্রত্যেকটা জিনিসে এরা ফেল করছে। শিল্পর কথা বলা হচ্ছে, শিল্প নেই। চাকরির কথা বলা হচ্ছে, চাকরি নেই। রোজগারের কথা বলছে, কোনো রোজগার তৈরি হয়নি নতুন করে। যখন আমরা বলছি শিক্ষাক্ষেত্রে আপনি কি করেছেন, কোনো রিপোর্ট কার্ডে কিছু দেখাতে পারছে না। এবং এই 5টা বছর 10টা বছর আমরা দেখেছি যে যে সরকারকে মানুষ নির্বাচিত করে, যা সাংসদদের মানুষকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠানো হয়েছিল, যে তারা সাধারণ মানুষের প্রতিনিয়ত যে যন্ত্রণা, প্রতিনিয়ত তাদের যে অধিকার, গণতন্ত্র রক্ষার যে অধিকার, রুজি রুটির যে প্রশ্ন, শিক্ষার যে প্রশ্ন, স্বাস্থ্য কেন্দ্রের যে প্রশ্ন, সেই নিয়ে আলাপ আলোচনা তারা পার্লামেন্টের মধ্যে, সংসদের মধ্যে করবেন, সেই কোনো নিয়ে কথা নিয়ে, नीतिगत কথা নিয়ে আমরা দেখেছি কোনো আলোচনাই হয় না। और इसलिए हमें पूछना पड़ेगा कि जब आज इलेक्शन हो रहा है, वोट के लिए हम लोग जा रहे हैं, 13 मई को हम वोट डालने जाएंगे, तब क्या हम भूल जाएंगे पूछने बीजेपी का सांसद को, एस एस आलूवालिया को? कितने इंसान हैं यहाँ पे जो लोग आज यहाँ पे सुनने आ रहे हैं या हमें सुन पा रहे हैं? कितना वक्त हुआ होगा कि आपने एस एस आलूवालिया को देखा होगा एक एमपी के तौर में आपके पास आके, आपका जो दुख है, आपका जो रोजगार का बातें हैं, आपका यहाँ पे कितने सारे प्राइमरी स्कूल बंद हो रहा है, कितना सारा शिक्षा व्यवस्था में खराब हालत है, एक बार भी आपको पूछा है? निर्वाचन हो रहा है, दिलीप घोष आ रहे हैं, बीजेपी के बड़े बड़े नेता आ रहे हैं, बहुत बड़ी बड़ी वादे किए जा रहे हैं। ऐसे वादे 2019 में भी किया गया था कि ये जो दुर्गापुर है, ये दुर्गापुर में जो शिल्पांचल है, इसको पूरा रक्षा किया जाएगा, उसको लिए बहुत सारे स्टेप्स लिए जाएंगे। कौन पदक्षेप নিয়েছিল আমাদের সাংসদ? আমরা প্রশ্ন করব না, আমরা ভুলে যাব? আমরা দেখেছি 2014 পরে কেন্দ্রের সরকার যেমন একটার পর একটা প্রাঙ্গণ, সার্বজনিক শিক্ষার প্রাঙ্গণ, রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে, স্বাস্থ্য কেন্দ্রকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, মাথার ছাদটুকু নিয়ে নিচ্ছে আমার দেশের মধ্যে। আমরা দেখেছি 2011 পরে আমাদের রাজ্যের যে সরকার, যে মা মাটি মানুষের স্লোগান নিয়ে বিভিন্নভাবে উন্নয়নের কথা বলে নাকি পরিবর্তন আনবে, বিকল্প আনবে বলে এলেছে, 2011 পরে 13টা বছরে তিল তিল করে রাজ্যটাকেও বেঁচে ফেলেছে। একদিকে অমিত শাহ মোদী মিলে আদানি আম্বানিদের হাতে, বড় বড় ডাকাতদের হাতে দেশটাকে তুলে দিচ্ছে, এদিকে আমার রাজ্যে মুখ্যমন্ত্রী পিসি ভাইপো মিলে সেটিং করে লুটেরাদের হাতে রাজ্যটাকে বেঁচে দিচ্ছে। প্রতিনিয়ত তো দেখছি যখন কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, এখানে একটার পর একটা শিল্প বন্ধ হয়ে গেছে, কিন্তু কখনো তৃণমূলের যে সাংসদ 2014 থেকে 19 দুর্গাপুর থেকে গেছেন, একবারের জন্য তিনি মুখ খোলেননি যে এখানে শিল্পাঞ্চলগুলোকে বন্ধ কেন করে দেওয়া হচ্ছে। এই শিল্পগুলো যখন বন্ধ হয়ে যায়, শুধু সেই শিল্পতে যারা কাজ করে শুধু তাদের পরিবারে একটা ধাক্কা লাগে না, শুধু তাদের পরিবারের যে দুঃখ কষ্ট শুধু তাদের হয় না, সেই অধিকার তো অবশ্যই চায়, কিন্তু এর আশেপাশে যে সংলগ্ন এলাকায় যে মানুষ সেখানে বাজার তৈরি করেছে, যে মানুষ সেখানে খেটে তার শ্রম দিয়ে কিছু একটা বাজার ব্যবসা করে, স্কুল চালিয়ে, কেউ স্বাস্থ্য কেন্দ্র চালিয়ে, সেখানে ডাক্তারি করে, কেউ নার্স করে, সেই প্রত্যেকটা জায়গায় যে কাজ করে, কেউ হাসপাতালে কাজ করে সেই জায়গায়, কেউ দাঁড়িয়ে থেকে সেখানে প্রাইমারি স্কুলটাতে কাজ করে, কেউ মাস্টারির চাকরি করে, এই প্রত্যেকটা প্রেক্ষাপটকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই শিল্পগুলো যখন ছোট বাজারই শেষ হচ্ছে, আমরা দেখছি তার আশেপাশে পুরো এলাকাগুলোকে মরুভূমিতে পরিণত করা হয়েছে। দুর্গাপুরে আমরা দেখতে পেরেছি 10টা বছরে কেন্দ্র এবং আমার রাজ্যের সরকারের কোনো মাথা ব্যথা হয়নি সেটা নিয়ে। এবং আমরা দেখেছি কি যখন শিক্ষার কথা বলেছি তখন দেখা হয়েছে সেগুলোকে প্রাইভেটাইজ করা হয়েছে। আমার আগের বক্তারা বলছিলেন একদম সঠিক, যে আপনাকে বলা হচ্ছে যে রাজ্যে বা কেন্দ্রে যে সরকার আছে সে শিক্ষার জন্য 1 নয়া টাকাও খরচা করতে পারবে না, এবং আপনার আমার মনের মধ্যে ঢোকানো হচ্ছে যে সরকারি স্কুল তো বেকার, সরকারি স্কুলে পড়াশোনা হয় না, আপনি প্রাইভেট স্কুলে পাঠান। দুর্গাপুরের মধ্যে আমরা দেখতে পেরেছি সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, খারাপ অবস্থা। আগেও তো সরকারি ছিল, মানুষ সরকারি স্কুলে পড়েছে, যোগ্য প্রাপ্ত হয়েছে, চাকরি করেছে বিভিন্নভাবে, আমাদের মা বাবারা দেখেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা দেখছি আমাদের যে প্রজন্ম এবং আগামী প্রজন্ম যারা এখন স্কুলে ভর্তি হচ্ছে তাদেরকে কাছে তাদের কিছু কোনো উপায় নেই, তাদের বাবা মাদেরকে না খেয়ে না দিয়ে হলেও তাদেরকে প্রাইভেট স্কুলে পাঠাতে হচ্ছে। কারণ কি? সরকারি স্কুলগুলোকে শেষ করা হয়েছে।
এবং এই কথা রটানো হয়েছে যে সরকারি স্কুলে তো পড়াশোনা হয় না, সরকারি স্কুলে ভালো পড়াশোনা হয় না। এবং এটার জন্য প্রশ্ন করতে হবে সরকারকে, যদি আজকে দিনে দাঁড়িয়ে থেকে সরকারি স্কুলে ভালো পড়াশোনা হয় না, তার দায়িত্ব কে নেবে? সেই দায়িত্ব সরকারকে নিতে হবে। সেই দায়িত্ব আমাদের অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা নেবে না। আজকের দিনে দাঁড়িয়ে থেকে যদি সরকারি স্কুলগুলোতে আপনি ফান্ডিং না দিয়ে বলেন, আমার শহরের মানুষরা প্রশ্ন করবে যে শিল্পাঞ্চল, এই এমএমসি কারখানা, প্রত্যেকটা কারখানা ছোট মাঝারি যখন বন্ধ হয়ে যাচ্ছে, ডিবিসির যখন 5 নম্বর ইউনিটকে খুলতে দেওয়া হচ্ছে না, 4 নম্বর ইউনিট যখন বন্ধ হয়ে যাচ্ছে, এই শিল্পাঞ্চলগুলোকে মরুভূমিতে পরিণত করা হচ্ছে। এসএস আলুওয়ালিয়া বিজেপির যে সাংসদ, কেন্দ্রের সরকার যখন শ্রম কোড আইন এনে পার্লামেন্টে 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা কাজ করেছে, একবারের জন্য আমার এমপিকে দেখিনি সে পার্লামেন্টে দাঁড়িয়ে এই দুর্গাপুরবাসীর জন্য লড়াই করেছে, এই শ্রমজীবী মানুষের জন্য লড়াই করেছে। প্রশ্ন করতে কি আমরা ভুলে যাবো আজকে? ये भगवा झंडा लेके लोग आएंगे आपके पास, आके बहुत बड़ी बड़ी बातें करेंगे, बोलेंगे आप हिंदू हो, हम हिंदू है, आप वोट दीजिए। आप पूछेंगे नहीं कि हमारे देश के अंदर 2019 के बाद, उससे पहले भी जो किसान आंदोलन कर रहे हैं, एक साल वो हर साल पार्लियामेंट तक आंदोलन किए हैं कि उनकी जो फसल का दाम उन्हें नहीं मिल पा रहा है। কৃষি তো আমাদের অন্নদাতা, কৃষক আমাদের অন্নদাতা। তারা আজকে যদি খাবারের জোগান না দেয়, তারা যদি আজকে চাষ না করে, সেই তারা চাষ না করলে আমাদের মুখে যে খাবার আমরা জোগান পাচ্ছি, সেই জোগান আমরা পাবো না। কেন আমরা একবারের জন্য ভাববো না তারা যখন ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, তাদের যে অধিকার রক্ষা হচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার এবং আমার রাজ্যের যে তৃণমূল সরকার আছে, মমতা ব্যানার্জি সরকার, তারা একবারের জন্য কৃষি এই লোনগুলো মাফ করতে পারছে না, কৃষকদের পক্ষে হয়ে কথা বলতে পারছে না। তারা করবে শ্রমজীবী মানুষের পক্ষ নিয়ে কথা পার্লামেন্টে, তারা করবে আপনার মনে হয় কৃষক সমাজের পক্ষের জন্য লড়াই? না, তারা করবে না। কারণ কৃষকরা যখন প্রতিনিয়ত দিল্লির বুকে পার্লামেন্ট সংসদ অব্দি লড়াই করছিল, তার প্রতিনিয়ত লড়ে যাচ্ছিল, আমরা দেখতে পেরেছি যে কিভাবে কেন্দ্রের সরকার নির্মম ভাবে কৃষি কানুন আনার চেষ্টা করেছে। 3টে কৃষি কানুন আনার চেষ্টা করেছে, যেটা দিয়ে কৃষক সমাজের কৃষকদের যে অধিকার সেটাকে পুরোপুরি ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। চেষ্টা করা হয়েছিল তাদের জমি জমা সবকিছু লুট করে আদানি আম্বানিদের হাতে করে দিতে, যাতে যারা পুঁজিপতি তাদের যাতে প্রফিট হয়। কৃষকদের কি হবে সেই নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নেই। কালকে রায়নাতে ছিলাম, বর্ধমানের রায়নাতে, এবং রায়নাতে বিখ্যাত হচ্ছে খাস ধান, গোবিন্দভোগ চাল। কৃষকদের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছিল এই গোবিন্দভোগ চাল একটা সময় কেরালা হয়ে ওয়েস্ট এশিয়া মানে আরব দেশে, আরবের বিভিন্ন দেশগুলোতে একটা সময় পাড়ি দিত। এই চালের মধ্যে যে সুগন্ধ, সেই নিয়ে ওখানে দেশে পোলাও বানানো হয়, বিরিয়ানি বানানো হয়, বিভিন্ন তাদের ডিশ বানানো হয়, এবং সেটার জন্য কৃষকরা একটা দাম পেত ভালো। কেন্দ্রে বিজেপি সরকার আসার পরে সেই গোবিন্দভোগ খাস ধানে 20% জিএসটি লাগানো হয়েছে। এবং এই 20% জিএসটি লাগানোর জন্য কি হয়েছে, যে খদ্দেররা মার্কেটে এই বিভিন্ন দেশ থেকে সেই চাল কিনতো, তারা বলেছে না, এত দাম দিয়ে আমরা চাল কিনতে আমাদের দেশে এক্সপোর্ট করাতে পারবো না। এবং তাই জন্য কি করা হয়েছে, বাসমতি চাল এখন সেখানে এক্সপোর্ট করা হয়। এই করে আমার রাজ্যে এই রায়না জেলার রায়নার যে পঞ্চায়েতে, রায়নার যে এলাকার যে কৃষি, তাদের যে অধিকার, সেই অধিকারে আজকের দিনে তারা সেই গোবিন্দভোগ চাল চাষ করে তার কিন্তু দাম পাচ্ছে না। এবং আপনি দেখেছেন কখনো যে পূর্ব বর্ধমান, এই বর্ধমান জেলায় যেসব এমপিরা আছেন, এমএলএরা আছেন, তারা একবারও সেই কৃষকদের জন্য কথা বলেছেন? না, তারা বলবে না। এবং তাই জন্য আমরা বলছি যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, প্রতিনিয়ত মধ্যবিত্ত মানুষের প্রতিনিয়ত যে অসুবিধা, সেই নিয়ে যদি কেউ কথা বলতে পারে, সেটা হচ্ছে এই জোট। তারা তো বলছে যে এই দেশটাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে, 10টা বছর অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে, একটা দুর্যোগের দিকে ঠেলে দেওয়া হয়েছে। যে দুর্যোগ থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে এই ঐক্যবদ্ধ যারা হয়েছে, বাম গণতান্ত্রিক জোট, ধর্মনিরপেক্ষ জোট, এই জোটকে আপনাদেরকে সাথে নিয়ে চলতে হবে। কেন আমরা বলছি? কারণ আমরা যখন সরকারে থেকেছি, আমরা প্রতিনিয়ত মানুষের রুজি রুটি নিয়ে কথা বলেছি। ধর্ম নিয়ে তো কথা বলতে হয়নি। ধর্ম নিয়ে স্টেজে দাঁড়িয়ে কখনো আমাদেরকে ধর্ম নিয়ে দাঁড়িয়ে থেকে ভোট চাইতে হয়নি। এখানে প্রচুর মন্দির থাকবে। আজকে বিজেপি ভীষণ সরব হয়েছে যে তারা নাকি রাম মন্দির বানিয়েছে, তাই জন্য তাদের ভোট। আচ্ছা, রাম মন্দির আগে কি কোনো রাম মন্দির এই দেশের মধ্যে ছিল না? এই দুর্গাপুরের মধ্যে ছিল না? এই পশ্চিম বর্ধমান এলাকায় ছিল না? রামের পুজো কি আগে হতো না? দুর্গার পুজো কি আগে হতো না? কালীর পুজো কি আগে হতো না? কিন্তু আপনাদেরকে ভাবতে হবে যেভাবে ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। आपको सोचना पड़ेगा कि ये जो लोग भगवा झंडा लेके 22 तारीख को जब अयोध्या में राम मंदिर का उद्घाटन हो रहा था, आपके पास आए होंगे कि चावल लेने, क्या आप हिंदू है, हम हिंदू है, आप चावल दे दीजिए, राम मंदिर बन रहा है, भाजपा का सरकार बना रहे,
क्या आप पूछेंगे नहीं कि कोविड के समय पे जब अस्पताल बनने की जरूरत थी तब हमने नहीं देखा हमारे केंद्र के सरकार को कि एक आना पैसा देके पीएम केयर फंड से वो एक अस्पताल बना पाए हमारे इस जिला में, इस दुर्गापुर शहर में, कि एक अस्पताल बना पाए? क्या हम पूछना भूल जाएंगे कि आप अगर हिंदू हैं, हम हिंदू हैं, तो जब 4 लाख किसान को आत्महत्या करना पड़ा पिछले 10 साल में, वो किसान भी हिंदू थे जिनको सुइसाइड करना पड़ा क्योंकि आप सब्सिडी नहीं दिए उनके बीज के लिए, पेस्टिसाइड के लिए? क्या हम पूछना भूल जाएंगे? क्योंकि ये चाहते हैं कि जब हम धर्म के नाम पे आपस में बढ़ जाए तो ये हमारे अकाउंट में जो 15 लाख काला धन वापस आने वाला था उसका प्रश्न पूछना भूल जाए। हम भूल जाए कि इसी सरकार ने वादा किया था इस देश के लोगों को कि 2 करोड़ नौकरियां हर साल मिलेगा, और आज के समय पे जब हर एक सेक्टर में सरकारी सेक्टर में बहुत सारे पद खाली है, फिर भी नियुक्त नहीं हो रहा है, तो हम प्रश्न करेंगे जो इस समय का युवा है, इस समय के लोग हैं, जो छात्राएं हैं, कि हमें नौकरी क्यों नहीं मिल पा रही है? ইন্ডিয়ান আর্মি বিশাল গর্ব করে 2019-এ আমাদের মনে আছে যখন লোকসভা নির্বাচন হচ্ছিল, পুলওয়ামাকে কেন্দ্র করে ইন্ডিয়া পাকিস্তানের নাম করে বিজেপি 2019-এ নির্বাচন জিতলো এই বলে যে আমাদেরকে যদি ভোট না করেন, বিজেপিকে যদি ভোট না করেন নাকি পাকিস্তান পুরো দেশ হাঁপড়ে নেবে। আমরা তো মনে রেখেছি সেই ইন্ডিয়ান আর্মি যারা নিজেদের জান প্রাণ দিয়ে দেশকে রক্ষা করে, যারা বর্ডারে দাঁড়িয়ে এই দেশকে, সীমানাতে দাঁড়িয়ে এই দেশকে রক্ষা করে, সেই ইন্ডিয়ান আর্মিতে আজকের দিনে দাঁড়িয়ে থেকে অগ্নিপথ বলে যে স্কিম, সেই স্কিমকে লাগু করা হয়েছে। এবং এই অগ্নিপথ স্কিম কি, যে আর্মিতে আর স্থায়ী যে কর্মসংস্থান ছিল সেই স্থায়ী কর্মসংস্থান থাকবে না। কেউ যদি আর্মিতে কাজ করতে যায় তারা 4 বছরের জন্য কন্ট্রাকচুয়াল পদে আর্মিতে যাবে। মানে ভাবুন যে 18 বছরের একটা ছেলে যে আর্মিতে 18 বছর বয়সে ঢুকবে, সে বলছে 4 বছর পর তার রিটায়ারমেন্ট হয়ে যাবে, তাকে কিছু 15-20 লক্ষ টাকা দেওয়া হবে। টাকাটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে যখন 22 বছর 23 বছর পরে সে যখন ইন্ডিয়ান আর্মি থেকে কন্ট্রাকচুয়াল বেসিসে তাকে সরিয়ে দেওয়া হবে, সে কিসের কাজ করবে? তারপরে তার পড়াশোনার বয়সটা যখন চলে যাবে, তার অন্য কিছু শেখার বয়সটা যখন চলে যাবে, 4টে বছর পর সে কি করবে? আমাদের অট্টালিকাগুলো, বিল্ডিংগুলো, জাংশন মল এসে এখানে ওয়াচম্যানের কাজ করবে? তারা যখন বন্দুক চালানো শেখাবে, তারা যখন একটা বর্ডার এরিয়াতে কাজ করা শিখবে, তার জন্য ট্রেন হবে, তার কাজ কি হবে? তারপরে এসে সিভিল এরিয়াতে কাজ করা। আপনি একবার ভেবে দেখুন তো এই প্রজন্মের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? রেলে হাজার হাজার লক্ষ লক্ষ পদ খালি আজকের দিনে দাঁড়িয়ে থেকে। আমাদের রাজ্যের মধ্যে আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনের কি অবস্থা, এসএসসির কি অবস্থা, টেটের কি অবস্থা। 2016 সালে যে নিয়োগ হয়েছে, 2014 সালে যে প্যানেলে নিয়োগ হয়েছে, প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি। কিছুদিন আগে মুর্শিদাবাদে ছিলাম, কথা হচ্ছিল, সেখানে ছেলেরা বলছে যে সাব ইন্সপেক্টরের চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু অ্যাপ্লাই করেছি, ফর্ম ভরেছি, তাদের চাকরি হচ্ছে না যোগ্যতা থাকা সত্ত্বেও। কারণ কি, যে ওখানে কাদের চাকরি হবে সেটা তৃণমূলের নেতা মন্ত্রীরা আগে থেকে ঠিক করে রেখেছে, তাদের থেকে টাকা নিয়ে রেখেছে এবং তাদেরই নাম লিস্টে বেরোচ্ছে। আপনি বলুন তো, কালকে যখন আপনি হাসপাতালটাতে যান, হেলথ সেন্টারটাতে আমরা যাই, হসপিটালটাতে যাই, আমরা তো একবারের জন্য ভাবি যে ডাক্তার আমার চিকিৎসা করবে, যে অস্ত্রোপচার করবে, সেই ডাক্তার যেন ভালো হয়, বারবার খোঁজ নিত যে ডাক্তারটা যে আমার অস্ত্রোপচার করবে সে ঠিকভাবে করে। ভাবুন তো যদি মেডিকেল কলেজগুলোতে এবং বিভিন্ন এই জায়গাগুলোতে যে জরুরি আমাদের দরকারি যে ফেসিলিটি, সেখানগুলোতে যদি ভুয়ো ডিগ্রির মাধ্যমে চাকরি দেওয়া হয় এবং আপনি কালকে অস্ত্রোপচারের জন্য সেই টেবিলটাতে যান, আপনার কি অবস্থা হবে? আজকে শিক্ষা ব্যবস্থায় সেই ঠিক কথা হচ্ছে। আপনি পক্ষ নেবেন না যে আপনার যে বাড়ির ছেলে মেয়ে, তার সাথে যে অস্ত্রোপচার হচ্ছে তাতে তার ভবিষ্যৎটাকে শেষ করে ফেলা হচ্ছে এবং তার আগামী ভবিষ্যৎকে শেষ করে ফেলা হচ্ছে। আপনি পক্ষ নেবেন না যে কাদের হাতে আমরা দেশটাকে তুলে দিচ্ছি, কাদের হাতে আমরা তুলে দিচ্ছি? যারা তৃণমূলে ভোট দেন একটা সেকশন, তারা চায় যে তারা তৃণমূলে ভোট দিই, কারণ তারা স্কিল নেই, তাদের স্কিল তৈরি করেনি 10টা বছরে 13টা বছরে মমতা ব্যানার্জি। তাদেরকে না শিক্ষা দিয়েছে, না তাদের স্কিল তৈরি করেছে, না তাদের চাকরি দিয়েছে। তাদেরকে লেঠেলবাজি করার জন্য, পাড়ায় পাড়ায় ক্লাবগুলো চালানোর জন্য কাজ দিয়েছে। এবং সেই সমস্ত ছেলেমেয়েদেরকে আমরা বলতে চাই, ছেলেদেরকে বলতে চাই যে তোমরা যেভাবে স্কিল নিয়ে যোগ্যতা সমেত আজকে একটা মাথা উঁচু করে চাকরি করতে পারতে সমাজের মধ্যে, তোমাদের কি ইচ্ছে ছিল না তোমরা চাকরি করতে পারো? এরা চায়নি যে এই প্রজন্মটা চাকরি করুক, মাথা উঁচু করে পাচ্ছে। কারণ বিদ্যা থাকলে চেতনা থাকবে, চেতনা থাকলে সে তার অধিকারটা ভালোভাবে বুঝে নেবে। এবং চেতনা
বিবেক এই 10-13টা বছরে শেষ করে দেওয়া হয়েছে দেশের মধ্যে। এই জন্য বড় বড় দুর্নীতি হচ্ছে, ইলেকটোরাল স্ক্যাম। 6,000 লক্ষ কোটি টাকা বিজেপি ঘুষ খেয়েছে, কোটি কোটি টাকা কোম্পানি থেকে খেয়েছে। কেন? কারণ যাতে তারা এই নির্বাচনের সময় বিভিন্ন সময় তাদের প্রচারে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারে। মানুষ বলবে যে এত এত ফ্ল্যাগ লাগাচ্ছে বিজেপি, এত এত কোটি কোটি টাকার ফ্ল্যাগ লাগাচ্ছে। লাগাবে না কেন? কোটি কোটি টাকা তো তারা কোম্পানি থেকে পাচ্ছে, খেটে খাওয়া মানুষের থেকে তো। মানুষের টাকা লুট করে খাচ্ছে। মানুষ স্বচ্ছায় তো তৃণমূলকে গিয়ে টাকা দিচ্ছে না যে না না দিদি আপনি ভীষণ কাজ করেছেন গত 13টা বছর, আমরা চাই যে পরিবর্তন হোক। না, মানুষের টাকা লুট করা হচ্ছে। এবং যেখানে লুট করতে পারছে না, আমরা পঞ্চায়েতে দেখেছি, যেখানে মানুষ নিজের রুখে দাঁড়াচ্ছে, অধিকারের কথা বলছে, সেখানে ভোট লুট করছে, সেখানে ভোটগুলোকে লুট করার চেষ্টা করছে। কারণ তারা চায় না যে মানুষ যদি ঠিকভাবে ভোট দেয়, মানুষ যদি নির্বাচনে যাচ্ছে, জানে তারা ভালোভাবেই জানে যে তাদের পক্ষে ভোটটা হবে না। মানুষ বুঝে গেছে এদের থেকে, মানুষ দেখেছে যে 10টা এবং 13টা বছর এই রাজ্য এবং দেশকে শেষ করে ফেলা হয়েছে। এবং তাই জন্য আপনাদের সামনে আজকে যখন আমরা দাঁড়িয়ে এই কথা বলছি, আমরা এটাই বলতে চাই এবং অনুরোধ করি, আশা রাখি যে আপনারা পক্ষে ভোট দেবেন, আপনারা পক্ষ নেবেন। যে এইভাবে ইলেকট্রাল বন্ডের নামে যে স্ক্যাম করা হয়েছে, পিএম কেয়ার ফান্ডের নামে কোটি কোটি টাকা মানুষের থেকে নেওয়া হয়েছে। মাস্টার যারা ছিল, আমাদের কলেজের প্রফেসর যারা ছিল, তাদের যে মাসের মাইনে, সে মাসের মাইনে না বলে কেটে নেওয়া হয়েছে যে না না কোভিড চলছে, আপনি সরকারি সংস্থানে কাজ করেন, আপনাকে আপনার মাসের মাইনে দিতেই হবে। আপনার মাসের মাইনে কেটে নেওয়া হয়েছে এক অংশ, আপনাকে দিতেই হবে। কিন্তু তারপরে যখন হসপিটালের বেড খুঁজেছে মানুষ, সে হসপিটালের বেড পায়নি। চিকিৎসার জন্য তার কোনো খরচার কম হয়নি, সব নিজের প্যাকের টাকা থেকে দিতে হয়েছে। পরিযায়ী শ্রমিক হাজার হাজার বাইরে গেছে, তারা একটা বাস চেয়েছিল যাতে রাজ্যে ফিরতে পারে, দেশের বিভিন্ন জায়গায় ফিরতে পারে, যাতে তারা বাড়ি ফিরতে পারে। তাদের কাছে রোজগার ছিল না, রাজ্যে তো শিল্প শেষ হয়েছে। তারা ভিন্ন রাজ্যে যখন চাকরি করতে গেছে, কাজ করতে গেছে, সেখান থেকে যখন ফিরে তার বাড়িতে বাবা মা আছে, তার শেষবারের জন্য দেখতে চেয়েছে বা বাবা মার কাছে ফেরত এসে থাকতে চেয়েছে, সেইটুকু বাসের ব্যবস্থা, ট্রেনের ব্যবস্থাটাকেও করে দেওয়া হয়নি। সেটার জন্য যখন গ্রামে গ্রামে ঘুরে নির্বাচনের সময় কথা বলছি, মানুষ বলছে আমাদেরকে 10,000 টাকা 20,000 টাকা নিজেদের থেকে কষ্টের টাকা চুড়ি মালা বেচে, আমাদের কাছে যেইটুকু গয়না গাটি ছিল বেচে আমরা নিজেদের ছেলেদেরকে বাইরের থেকে ভিন্ন রাজ্য থেকে ফেরত এনেছি পশ্চিমবাংলার মাটিতে। আমরা কি প্রশ্ন করতে ভুলে যাব? আমরা কি পক্ষ নিতে ভুলে যাব? কি আমরা দেশটা কোথায় যাচ্ছি? এই দেশের এরকম অবস্থা তো ছিল না। এই দেশের এই উন্নয়নের জন্য তো আমরা ভোট দিয়ে এরকম সরকারকে আনিনি। আমাদেরকে প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করা হচ্ছে 10টা বছরে যে সরকারের কাজ নয়, সরকারের কাজ নয় শিক্ষা দেখা, সরকারের কাজ নয় স্বাস্থ্য কেন্দ্র দেখা, সরকারের কাজ নয় সামাজিক সুরক্ষা, মেয়েদের সুরক্ষা থাকবে কিনা রাস্তায় বেরোলে দেখা, সরকারের কাজ নয় যে এখানে বাস চলতে পারছে কিনা, কানেক্টিভিটি আছে কিনা, ট্রান্সপোর্টেশন আছে কিনা দেখা। আপনাকে বারবার বোঝানো হচ্ছে যে না, সরকারের কাজ কি? সরকারের কাজ কি? চুরি করা, ডাকাতি করা, দুর্নীতি করা, এইসব কাজ। এবং আপনি অভ্যস্ত হয়ে যান। মানুষের কাছে যখন ভোট চাইতে যায় সত্যি খারাপ লাগে। মানুষ বলছে 10টা বছরে তো যারা ভোট নিয়ে গেছে তাদেরকে একবারও দেখতে পারে। সার্বিক কোনো উন্নয়ন হয়নি, জল নেই আজকে দিনে দাঁড়িয়ে থেকেও, স্কুলগুলো চলছে না, স্কুলে পড়াশোনা হচ্ছে না, হাসপাতালগুলোর অবস্থা ঠিক নেই। মুর্শিদাবাদে যে হাসপাতাল, সেখানে কুকুর বসে থাকে হসপিটাল বেডের উপরে। এবং বিভিন্ন জায়গায়, দুর্গাপুরেও বিভিন্ন জায়গায় আমরা তো জানি একই অবস্থা। বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে, চিকিৎসার যা দাম, সেই দাম আমরা দিতে পারছি না। এবং তারপরেও এরা সরকারের থেকে বলবে তারা নাকি বিশাল বিশাল কাজ করছে, তারা নাকি বিশাল প্রকল্প আনছে। এই প্রকল্প তো সরকারি প্রকল্প। তৃণমূল আজকাল গান গাইছে বিশাল, শুনছিলাম বিভিন্ন মানুষের কাছে মিস কল আসছে, মেয়েদের কাছে, যে দেখুন লক্ষ্মীর ভান্ডার চলতে হবে। এবার লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা না দিলে, আমরা যদি আপনারা ভোট না দেন, আমরা এই 1000 টাকা বন্ধ করে দেবো। আমরা বলছি যেটা পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারের নির্বাচন নয়, এটা লোকসভার নির্বাচন। তৃণমূলে ভুল করছে, বুঝতে পারছে না। নির্বাচন আসলেই তো কারি কারি টাকা লুট করার সময় হয়, এটি নির্বাচনে পার্থক্য করতে পারছে না। যখন যা মর্জি আসছে ভুলভাল বকছে। কারণ শিল্প নিয়ে কথা বলার নেই তো, রোজগার নিয়ে কথা বলতে হবে না, রুজি রুটি নিয়ে একবারে কথা বলবে না। শুধু যদি কিছু নিয়ে কথা বলবে, শুধু হচ্ছে আপনাকে টাকা দিচ্ছি আপনি ভোটটা দিন, আপনাকে প্রকল্প দিচ্ছি আপনি ভোটটা দিন। কিন্তু এই নিয়ে কথা বলবে না যে আমার রাজ্যের মধ্যে, আমার জেলার মধ্যে কতজন মহিলা আজকে দিনে দাঁড়িয়ে থেকে তার যে কারিগর, তারা কারিগর হতে পারতো, তারা বাইরে গিয়ে চাকরি করতে পারতো, তারা এই কর্মসংস্থানে থাকতে পারতো, তাদের জন্য আমরা রোজগার ক্রিয়েট করতে পেরেছি। কতবার মমতা ব্যানার্জি এর আখড়া দিতে পারবে যে শুধু 1000 টাকা নয়, শুধু 1000 টাকা শেষ কথা নয়, সে প্রকল্প থাকুক, মানুষের দরকারে সেই প্রকল্প থাকতে হবে।
কিন্তু তাছাড়াও তারা যদি যোগ্যতা সমেত চাকরি করে মাথা উঁচু করে বাঁচতে চাইছে, তারা রোজগার চাইছে, তাদের হাতে কাজ দিতে হবে। এবং তারা একটা পুরো প্রজন্মকে সৃষ্টি করেছে, পুরো তৈরি করেছে, যাদের হাতে আজকের হাতে যাতে চাকরি না থাকে, তাদের কাছে উপায় না থাকে, তাদের আর কোনো উপায় থাকবে না, কিন্তু তারা এই প্রকল্প নিয়ে তাদেরকে ভয় দেখানো হবে যে ভোটটা দিন, নাহলে প্রকল্প চলে যাবে। গরিব মানুষ করবে কি? খেটে খাওয়া মানুষ করবে কি? স্কুল যায়নি, শিক্ষা নেই, ডিগ্রি নেই, তাদের ছেলে মেয়েরা বেকার বসে আছে, তাদের মনে হচ্ছে এই 1000 টাকাই সই, এই 2000 টাকাই সই। নির্বাচনের সময় বলছে পাবো, অন্তত আমার যে দুবেলা খাবার জোটে না, আমি 2-3 দিন খাবার পাবো। এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে। আপনাদের সবাই যারা শুনতে পাচ্ছেন, যাদেরকে এইভাবে বাধ্য করা হচ্ছে, আপনাদের কাছে আমাদের আবেদন, আর্জি, যে এই রকমের জন্য সরকার নির্বাচন তো আমরা করি না। এই জন্য তো আমরা এমএলএ এমপিদের নির্বাচন করি না, যাতে তারা রাম মন্দির মসজিদ নিয়ে কথা বলবে আমাদের সামনে, মন্দির মসজিদ নিয়ে কথা বলবে, ধর্ম নিয়ে কথা বলবে। এর আগেও তো অনেক মন্দির ছিল, কোথায় কংগ্রেসকে, সিপিএম কে, কারোকে তো বলতে হয়নি যে মন্দির বানানো হয়েছে তার জন্য আপনি আমাদেরকে ভোট দিন, কখনো তো সেই জায়গায় যেতে হয়নি। ধর্ম সবার মানুষের নিজস্ব অধিকার, সেই অধিকার সংবিধান দেয় আমাদের। আজকের দিনেও এই ভারতবর্ষের মধ্যে সংবিধান আছে যে অধিকার আপনাদেরকে দেয় যে আপনি কোন ধর্মে বিশ্বাস রাখবেন, কাকে পুজো করবেন, কাকে করবেন না, সেটা আপনার নিজস্ব ব্যাপার, সেটা আপনার আর আপনার যার প্রতি আস্থা রাখেন তার সাথে তার আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু সাংসদের কাজ তো সেটা না। সাংসদের কাজ আমার এলাকার কথা বলা, সাংসদের কাজ আমার আপনার এলাকার যে অসুবিধা সেই নিয়ে কথা বলা পার্লামেন্টে। সাংসদের কাজ যদি এখানে আমার বেকার যুবকের হার বাড়ছে, পার্সেন্টেজ বাড়ছে, তাদের হাতে কাজ কি করে যাবে সেই নিয়ে পরিকল্পনা আছে। কিছু ভিশন বিজেপির আছে, কিছু ভিশন টিএমসি দেখেছি আমরা 10টা বছরে 13টা বছরে, যে একটা ভিশন দিয়েছে দুর্গাপুরের মানুষদের, বর্ধমান এই এলাকার মানুষের, লোকসভার মানুষের। জিজ্ঞেস করবেন না যে এনআইটি দুর্গাপুরের পরে একটাও তো দেখলাম না ইউনিভার্সিটি এই এলাকার মধ্যে তৈরি হলো, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আপনারা তৈরি করতে পারলেন? জিজ্ঞেস করবেন না যে একটাও তো সেন্ট্রাল ইউনিভার্সিটি দেখলাম না এই বর্ধমান দুর্গাপুর লোকসভার মানুষের কাছে পেলো, যাতে ছেলেমেয়েগুলো পড়াশোনা করে ওই ইউনিভার্সিটিগুলোতে যেতে পারে, যাতে তাদেরকে বাইরে কলকাতা দিল্লি পড়াশোনা করতে না যেতে হয়, সেই মাপের ইউনিভার্সিটি যাতে আমরা তৈরি করতে পারি যেগুলোর ভালো একাডেমিক র্যাঙ্কিং আছে। জিজ্ঞেস করবেন না যে আমার ঘরের ছেলেটা মেয়েটা যখন পড়াশোনা করছে, এমএ ডিগ্রি পাস করছে, মেয়েটা কি এই জন্যই পড়াশোনা করছে যাতে তার বিয়ে দিয়ে দিতে হয়? ব্যাংকের চাকরি যাতে সে করতে পারে, কাকে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে পারে, কেউ ভালো জায়গায় একটা শিক্ষকতা করতে পারে, তার জন্য সে পড়াশোনা করছে না। আজকে আপনারা পড়াচ্ছেন না গায়ে গতরে খেটে, প্রত্যেকটা সর্বশান্ত হয়ে, প্রত্যেকটা টাকা লাগিয়ে, যাতে আপনার ছেলে মেয়েরা ভালো একটা ভবিষ্যৎ দেখতে পারেন। এরা চায় না, এরা চায় না যে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করুক। এবং তাই জন্য আপনাদেরকে পক্ষ নিতে হবে যে আগামী 5টা বছর আপনারা কাদের পক্ষে হয়ে লড়বেন। আপনারা আমাদের যে প্রার্থী জোটে অধ্যাপক ডক্টর সুকৃতি ঘোষাল, যে দুর্নীতিতেও থাকবে না, চোরাবাজিতেও থাকবে না, আপনারা ভালোভাবেই জানেন। এত বছর ধরে শিক্ষকতা করেছে, প্রফেসর, অধ্যাপক, মানুষের জীবন গড়েছে, কলেজে পড়িয়ে এক একটা স্টুডেন্টের স্বপ্ন, যে স্বপ্ন আমরা দেখি, তাদের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন, বাস্তবে নিয়ে এসছেন। এরকম একজন অধ্যাপক যে প্রার্থী হয়ে পার্লামেন্টে চোরেদের চোর, লুটেরাদের লুটেরা, দাঙ্গাবাজদের দাঙ্গাবাজ চোখে চোখ রেখে পারবেন, সেরকম একটা প্রার্থী আপনি চান যাতে সংসদে পাঠাবেন? না এরকম দিলীপ ঘোষের মতো চান যে আজকে হকি স্টিক, কালকে আয়রন রড নিয়ে খেলাধুলা করছে এবং দুর্গাপুরবাসীর কোনো কথা নয়, যেভাবে ধমকানো চমকানো হচ্ছে তার দ্বারা? আমরা তো জানি যে দিলীপ ঘোষ বলে নাকি দুধ থেকে সোনা আসে, তার হাতে এই রাজ্যটাকে ছেড়ে দিলে, তার হাতে এই জেলাটাকে এবং লোকসভাটাকে ছেড়ে দিলে তো আমরা জানি এই আগামী প্রজন্মের কি অবস্থা হবে। তাই জন্য সময় আছে, 13 তারিখে যখন ভোট দিতে যাবেন, প্রত্যেকটা মানুষের কাছে বলুন যে কাদের হয়ে ভোট দেবেন, কাদের পক্ষ নেবেন। এবং এই লড়াই দাঙ্গাবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, ধর্মের নামে যে ভেদাভেদ আনার চেষ্টা করা হচ্ছে, এদের বিরুদ্ধে যদি কেউ করতে পারে এই বাম কংগ্রেস ঐক্য, যদি কেউ চোখে চোখ রেখে পার্লামেন্টের মধ্যে কথা বলতে পারে রোজগারের জন্য, 100 দিনের কাজ কাল 200 দিনের কাজ যে পরিণত হোক, এখানে শিল্পাঞ্চলে আরো শিল্পকে এক্সপ্যান্ড করা হোক, যাতে আরো এলাকায় মানুষ বাড়ে, যাতে আরো মানুষের হাতে কাজ বাড়ে, যাতে এই প্রাইমারি সেকেন্ডারি স্কুলগুলো যেগুলো সরকারি বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো তো আরো ভালো ফেসিলিটি আসে, যাতে প্রান্তরে যে ছেলেমেয়েরা আছে যাদের কাছে শিক্ষা পৌঁছচ্ছে না তাদেরকে শিক্ষা প্রাঙ্গণে আনা যায়, যাতে আরো
ভালোভাবে ইউনিভার্সিটি এই জেলার মধ্যে, এই লোকসভা কেন্দ্রের মধ্যে তৈরি হয়, তাতে তার পক্ষ নিয়ে কথা বলে। তার জন্য ডক্টর সুকৃতি ঘোষালকে সংসদে পাঠাতে হবে এবং এই আশা ভরসা রাখি তাকে বিপুল ভাবে জয়যুক্ত করে এই দুর্গাপুরের মানুষ এক পক্ষ নেবেন ধর্মনিরপেক্ষতার জন্য, গণতান্ত্রিক আবহাওয়াকে বাঁচানোর জন্য এই দেশের মধ্যে, এবং রুজি রুটির প্রশ্ন, শিক্ষা স্বাস্থ্যের জন্য। এই কটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ইনকিলাব জিন্দাবাদ, বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ।